ভাবুন তো একবার, কার্পেথিয়ান পর্বতমালার একেবারে গভীরে এক যাত্রা, চারিদিকে বরফে ঢাকা পাহাড়, ঘন জঙ্গল, কিন্তু কেমন যেন একটা থমথমে ভাব, বাতাসে অজানা ভয় আর পুরনো কুসংস্কারের গন্ধ। জোনাথন হারকার নামে এক তরুণ সলিসিটর যখন ওই পথ ধরেছিলেন ক্যাসেল ড্রাকুলার দিকে, তার ডায়েরি পড়লে বোঝা যায় সেই পরিবেশটা কেমন ছিল, স্থানীয় মানুষদের মনের ভেতরকার গভীর ভয়টা। ঠিক, মনে হয় যেন আমরাও তার সঙ্গেই রয়েছি সেখানে। একদম। হারকারের এই ব্যক্তিগত লেখাগুলোই মানে জার্নালগুলো আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে। আমরা ব্রাম স্টোকারের বিখ্যাত উপন্যাস ড্রাকুলা থেকে কিছু বিশেষ অংশ মানে ধরুন বিভিন্ন চরিত্রে লেখা জার্নাল আর চিঠি, এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, এগুলো তো ঘটনার একেবারে সরাসরি সাক্ষী, তাই না? জোনাথন হারকারের ডায়েরি, তার বাগদত্তা মিনার ডায়েরি, ডক্টর সিওয়ার্ডের সেই ফোনোগ্রাফে রেকর্ড করা ডায়েরি। হ্যাঁ, এই সব ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আস্তে আস্তে পুরো ছবিটা পরিষ্কার হয়। আর আমাদের আজকের উদ্দেশ্য শুধু গল্পটা বলা নয়, বরং এই লেখাগুলোর মধ্যে দিয়ে চরিত্রদের মনের অবস্থাটা বোঝা, বিশেষ করে কাউন্ট ড্রাকুলার ওই রহস্যময় চরিত্র আর তাকে ঘিরে যে আতঙ্কটা তৈরি হচ্ছিল সেটা। ঠিক, আর আমরা দেখব কিভাবে এই চিঠিপত্র আর ডায়েরি লেখার ধরনটা, যাকে এপিস্টোলারি স্টাইল বলে, সেটাই গথিক হরার গল্পটাকে আরও জীবন্ত, আরও গায়ে কাটা দেওয়ার মতো করে তুলেছে। মনে হয় যেন আমরা নিজেরাই সূত্রগুলো এক এক করে খুঁজে বের করছি। তাহলে জোনাথন হারকারের পূর্ব ইউরোপ যাত্রা দিয়েই শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো হয়। ক্লোজেনবার্গ শহরে তার প্রথম রাত কাটানো, সেখানকার বিখ্যাত পাপরিকা হ্যান্ডেল চেখে দেখা বা জার্মান ভাষাটা যে কতটা দরকারি সেটা বোঝা, হারকারের ডায়েরির এই ছোট ছোট ডিটেলগুলো কিন্তু পাঠককে একেবারে তার সঙ্গে জুড়ে দেয়। একদম, মনে হয় যেন আমরাও 19 শতকের ইউরোপের সেই অচেনা অংশে গিয়ে পড়েছি। আর লন্ডন ছাড়ার আগে ব্রিটিশ মিউজিয়ামে তার করা ওই রিসার্চ, ওটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ঠিক, সে জানতে পারছে কাউন্টের এলাকাটা একেবারে ইউরোপের এক কোণে, মানে 3টে রাজ্যের সীমান্তে। এই লোকেশনটাই যেন জায়গাটার রহস্য আর দুর্গমতা বাড়িয়ে তোলে, তাই না? যা পরে তার ওই বন্দি অবস্থার জন্য একটা পারফেক্ট ব্যাকড্রপ তৈরি করে। পথে যেতে যেতে স্থানীয় স্লোভাক মানুষদের সে যেমনটা দেখছে সেটাও বেশ ইন্টারেস্টিং। তাদের ওই অদ্ভুত পোশাক, চড়া কাউবয় হ্যাট, ঢোলা প্যান্ট, চড়া বেল্ট। হ্যাঁ, হারকারের চোখে একটু অন্যরকম লাগলেও সে এটাও শুনছে যে তারা আসলে নিরীহ। আর ওই গয়টার রোগ, রাস্তার ধারে ক্রুশ চিহ্ন দেখে স্থানীয়দের বারবার ক্রস আঁকা, এই সব মিলিয়ে যেন এক অন্য জগতের ছবি, যেখানে আধুনিক যুক্তির থেকে পুরনো বিশ্বাস আর ভয় অনেক বেশি শক্তিশালী। কিন্তু বর্গ পাসে পৌঁছানোর আগের রাতের ঘটনাটা, ওটা যেন একটা সরাসরি ওয়ার্নিং ছিল। হ্যাঁ, হোটেলের মালকিন যখন সেন্ট জর্জ দিবসের আগের রাতের কথা বলে হারকারকে প্রায় আটকাতে চাইছিল। মানে তাদের বিশ্বাস ওই রাতে অশুভ শক্তি সব থেকে প্রবল থাকে। কিন্তু হারকারের তো উপায় ছিল না, কাউন্টের চিঠি, তার পাঠানো গাড়ি অপেক্ষা করছে, তাকে তো যেতেই হতো। আর সেই মাঝরাতের কোচম্যান, কি ভয়ঙ্কর! হারকারের ডায়েরিতে তার বর্ণনাটা, উফ! অসম্ভব স্পিডে ঘোড়া ছোটানো, নেকড়েদের ইশারায় থামিয়ে দেওয়া। হ্যাঁ, আর সেই নীল শিখা, লোককথা অনুযায়ী গুপ্তধনের সংকেত, গাড়ি থামিয়ে সেখানে পাথর সাজিয়ে রাখা। হারকারের যুক্তিবাদী মন এসবে কোনো ব্যাখ্যা খুঁজে পায় না, শুধু ভয়টা বাড়তে থাকে। এই বর্ণনাগুলো পড়ার সময় কিন্তু সত্যি গায়ে কাটা দেয়। অবশেষে ক্যাসেল ড্রাকুলা, বিশাল পুরনো প্রায় ভাঙাচোরা একটা দুর্গ, অথচ অসম্ভব পরিষ্কার। আর সেখানে অপেক্ষা করছেন কাউন্ট, লম্বা, ফ্যাকাশে, কিন্তু শুরুতে কি ভীষণ ভদ্র আর অতিথিপরায়ণ। হ্যাঁ, হারকারের প্রথম দিকের ডায়েরিতে তো এই আতিথ্যতার কথাই লেখা, কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটা অস্বস্তি ছিল, তাই না? সেই অস্বস্তিটা সত্যি হতে কিন্তু বেশি সময় লাগেনি। হারকার খুব তাড়াতাড়ি কাউন্টের কিছু অস্বাভাবিক জিনিস খেয়াল করতে শুরু করে। যেমন কাউন্টকে দিনের বেলায় দেখা যায় না, সে কখনো হারকারের সঙ্গে খায় না, আয়নায় তার কোনো রিফ্লেকশন পড়ে না। ওহ, আয়নার ব্যাপারটা, ওটা তো ক্লাসিক। আর তার ওই অসম্ভব শারীরিক শক্তি। একবার হারকার দেখেছিল একটা বিশাল ওক কাঠের দরজা কাউন্ট যেন ঠেলতেই সরিয়ে দিল। আর ইংল্যান্ডের ব্যাপারে তার ওই অদ্ভুত আগ্রহ, বিশেষ করে লন্ডনের ভিড়ে মিশে যাওয়ার ইচ্ছেটা। হ্যাঁ, সেটা হারকারকে একই সঙ্গে অবাক আর আতঙ্কিত করে তোলে। এই সবকিছুই সে তার ডায়েরিতে লিখে রাখছে, আর তার ভয়টাও একটু একটু করে বাড়ছে। সে বুঝতে পারছে এই দুর্গে সে আসলে বন্দী। ঠিক,
কাউন্ট ছাড়া আর কেউ নেই, বেশিরভাগ দরজাই বাইরে থেকে বন্ধ। আর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা আসে বোধহয় ওই শেভিং করার সময়। হ্যাঁ, অসাবধানে গাল কেটে গেলে রক্ত দেখে কাউন্টের চোখে যে একটা আদিম হিংস্রতা ফুটে ওঠে, আর হারকারের ক্রুজ ছুঁয়ে ফেলতেই যেভাবে পিছিয়ে যায়। ওই ঘটনাগুলো হারকারের মনে কাউন্টের আসল পরিচয় নিয়ে একটা ভয়ঙ্কর সন্দেহ তৈরি করে দেয়। ডায়েরির পাতাগুলো যেন আতঙ্কের প্রামাণ্য দলিল হয়ে ওঠে। শুধু তাই নয়, হারকার নিজের চোখে কাউন্টকে দেখে একটা টিকটিকির মতো খাড়া দেওয়াল বেয়ে নেমে যেতে। কি সাংঘাতিক! এই দৃশ্যটা তার কাছে একদম পরিষ্কার করে দেয় যে কাউন্ট মানুষ নয়। এই ধরনের বর্ণনাগুলো পাঠককে একটা দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। আর ওই 3 রহস্যময়ী নারীর মুখোমুখি হওয়া প্রাসাদের এক নিষিদ্ধ ঘরে, সেটা তো আর এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। অপরূপ সুন্দরী, কিন্তু তাদের চোখে মুখে কেমন একটা অশুভ কামনা। তারা যখন হারকারকে প্রায় আক্রমণ করতে আসছে, ঠিক তখনই কাউন্টের প্রবেশ। আর তার সেই হুঙ্কার, এই মানুষটি আমার, সে আমার সম্পত্তি। এটা শোনার পর হারকারের আর কোনো সন্দেহ থাকে না যে সে আসলে কাউন্টের শিকার। এই ঘটনার পরেই তো হারকার পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে। সে বুঝতে পারে দিনের বেলায় কাউন্ট দুর্বল থাকে, সম্ভবত ঘুমায়। সে কাউন্টের ঘর খুঁজে বের করার চেষ্টা করে এবং করেও ফেলে, কিন্তু যা দেখে তা তার কল্পনারও বাইরে। 50টা বিশাল মাটির বাক্সের একটার মধ্যে কাউন্ট শুয়ে আছে, কিন্তু সে কি মৃত না ঘুমন্ত ঠিক বোঝা যাচ্ছে না। চোখ খোলা, কিন্তু পাথরের মতো। ঠোঁট দুটো অস্বাভাবিক লাল, যেন রক্ত লেগে আছে। গালে জীবনের উষ্ণতা আছে, কিন্তু বুকে কোনো স্পন্দন নেই, শ্বাস প্রশ্বাসের চিহ্ন নেই। আর সেই খোলা চোখের দৃষ্টিতে যেন শতাব্দীর ঘৃণা জমে আছে। হারকারের ডায়েরিতে এই বর্ণনাটা এত জীবন্ত। এই দৃশ্য দেখে হারকার একেবারে ভেঙে পড়ে। সে বোঝে যে করেই হোক পালাতে হবে। ঠিক তখনই সে দেখে কাউন্ট যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সে জেনি বা জিপসিরা এসে সেই মাটির বাক্সগুলো নামাচ্ছে। হারকার বুঝতে পারে কাউন্ট লন্ডন যাচ্ছে, আর এটাই তার পালানোর সুযোগ। এরপর তো সে একরকম অসম্ভব সাহসে দেওয়াল বেয়ে নেমে পালায়। হারকার যখন ট্রান্সিলভ্যানিয়ার দুর্গে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রায় একই সময়ে ইংল্যান্ডের হুইটবি শহরে তার বাগদত্তা মিনা তার বান্ধবী লুসির সাথে রয়েছে। হ্যাঁ, মিনার জার্নাল থেকে আমরা হুইটবির একটা বেশ শান্ত, সুন্দর ছবি পাই। সমুদ্রের ধারে উঁচু ক্লিফের ওপর পুরনো গির্জা, কবরস্থান। এই শান্ত পরিবেশের মধ্যেই কিন্তু অশুভ ছায়াটা পড়তে শুরু করে। মিনার আলাপ হয় মিস্টার সোয়েলস নামে এক বুড়ো নাবিকের সঙ্গে। বেশ মজার চরিত্র, তাই না? একটু রসিক, আবার একটু যেন সবকিছুতেই সন্দেহ। হ্যাঁ, কবরস্থানের এপিটাফে লেখা মিথ্যে কথা বা আত্মহত্যা করা লোকটার কবর নিয়ে তার গল্পগুলো একদিকে যেমন স্থানীয় লোককথা শোনায়, তেমনই কোথাও যেন একটা বিপদের আভাসও দেয়। আর অন্যদিকে লুসি জীবনে তখন খুব খুশির সময়। 3 জন যুবক তার প্রেমে পড়েছে, আর্থার হোমউড, কুইন্সি মরিস আর ডক্টর সিওয়ার্ড। লুসি শেষ পর্যন্ত আর্থারকেই বেছে নেয়, কিন্তু এর ঠিক পরেই শুরু হয় তার ওই রহস্যময় অসুস্থতা। হ্যাঁ, ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে, আর দিনে দিনে কেমন ফ্যাকাশে আর দুর্বল হয়ে যায়। মিনা তার ডায়েরিতে খুব উদ্বেগের সাথে এই পরিবর্তনের কথা লেখে। এমনকি লুসির গলায় দুটো ছোট লাল ক্ষতর কথাও লেখে, যার কারণ কেউ বুঝতে পারে না। মিনার লেখাগুলো পড়লে বোঝা যায় সে কতটা অসহায় বোধ করছে। আর ঠিক এই সময়েই ঘটে ওই ভয়ঙ্কর ঘটনাটা। হুইটবির উপকূলে সেই ঝড় আর ডিমিটার জাহাজের ভুতুড়ে আগমন। উফ, জাহাজে কোনো জীবিত নাবিক নেই, শুধু ক্যাপ্টেনের লগ বুকটা পাওয়া যায়। আর সেই লগ বুকে লেখা এক হাড় হেম করা কাহিনী, কিভাবে এক এক করে সব নাবিক উধাও হয়ে গেছে, কিভাবে এক লম্বা ফ্যাকাশে ছায়ামূর্তিকে জাহাজে দেখা গেছে। আর শেষে লেখা, জাহাজ তীরে ভেড়ার সময় একটা বিশাল কালো কুকুর লাফিয়ে ডাঙায় নেমে অন্ধকারে মিলিয়ে গেল। এই লগবুকটা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। বোঝা যায় অশুভ শক্তি এখন ইংল্যান্ডে। ওই কুকুরটা যে কাউন্ট ড্র্যাকুলারই একটা রূপ, সেটা বুঝতে অসুবিধা হয় না। এই লগবুক আর মিনার জার্নাল দুটো সূত্র মিলে একটা বড় বিপদ সংকেত দেয়। লুসির অবস্থা খারাপ হতে থাকলে ডক্টর সিওয়ার্ড তার গুরু আমস্টারডামের অধ্যাপক আব্রাহাম ভ্যান হেলসিংকে ডেকে পাঠান। ভ্যান হেলসিং খুব জ্ঞানী, কিন্তু লুসির এই অদ্ভুত রোগের কারণ তিনিও প্রথমে ধরতে পারেন না। লুসিকে বাঁচাতে তখন বারবার রক্ত দিতে হয়। আর্থার, সিওয়ার্ড, ভ্যান হেলসিং নিজে, এমনকি কুইন্সি মরিসও সবাই রক্ত দেয়, কিন্তু কিছুতেই কিছু হয় না। এখানেই আধুনিক বিজ্ঞান আর পুরনো জ্ঞানের একটা সংঘাত দেখা যায়, তাই না?
একদম। ভ্যান হেলসিং কিন্তু শুধু ডাক্তারি বিদ্যায় আটকে থাকেননি, তিনি কিছু পুরনো পদ্ধতির সাহায্য নেন। লুসির ঘরে রসুন রাখা, গলায় রসুনের মালা পরানো, ক্রুশ চিহ্ন ব্যবহার করা। কিন্তু ভাগ্যের কি পরিহাস, লুসির মা এগুলোকে কুসংস্কার ভেবে সরিয়ে ফেলেন, আর সেটাই লুসির জন্য মারাত্মক হয়ে দাঁড়ায়। এই ঘটনাগুলো ডক্টর সিওয়ার্ড তার ফোনোগ্রাফিক ডায়েরিতে রেকর্ড করছেন। তার গলার স্বরে একটা অসহায়তা আর বন্ধুর জন্য চিন্তা ফুটে ওঠে। শেষ পর্যন্ত লুসি মারা যায়, কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। না, মৃত্যুর পর দেখা যায় সে যেন আগের থেকেও বেশি সুন্দরী হয়ে উঠেছে। আর এর কিছুদিন পরেই লন্ডনের হ্যামস্টেড হিথ এলাকায় ব্লুফার লেডি নামে এক মহিলার আতঙ্ক ছড়ায়, যে ছোট ছেলেমেয়েদের ভুলিয়ে নিয়ে গিয়ে তাদের গলায় কামড়ে দেয়। ভ্যান হেলসিং আর সিওয়ার্ড খুব তাড়াতাড়ি যোগসূত্রটা ধরে ফেলেন। তারা লুসির কবর পরীক্ষা করে দেখেন কফিন খালি। কি ভয়ঙ্কর! পরে যখন তারা লুসিকে খুঁজে পান, তখন তার দাঁতগুলো আরও ধারালো, ঠোঁটে রক্তের আভা। তারা বুঝতে পারেন লুসি আর মৃত নয়, সে এখন আনডেড ভ্যাম্পায়ার। সিওয়ার্ডের ডায়েরিতে এই আবিষ্কারের বর্ণনা একদিকে যেমন ঠান্ডা মাথায় লেখা বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, তেমনি অন্যদিকে একটা গভীর ব্যক্তিগত ট্র্যাজেডির কথা বলে। এরপর আসে সেই সবচেয়ে কঠিন কাজটা, লুসির আত্মাকে মুক্তি দেওয়ার জন্য তার বুকে কাঠের গোজ পোতা। আর এই কাজটা করতে হয় তারই বাগদত্তা আর্থার হোমউডকে। কি মর্মান্তিক! ভ্যান হেলসিংয়ের নির্দেশনায় কাজটা হওয়ার পর লুসির বিকৃত চেহারাটা শান্ত সুন্দর হয়ে যায়। এই অংশটা পড়ার সময় ভয় ছাপিয়ে একটা গভীর কষ্ট হয়। লুসির এই পরিণতির পরই ভ্যান হেলসিং সবাইকে একত্রিত করেন। ততদিনে জনাথন হারকারও সুস্থ হয়ে ফিরে এসেছে এবং মিনাকে বিয়ে করেছে। হ্যাঁ, ভ্যান হেলসিংয়ের নেতৃত্বে তৈরি হয় এক অদ্ভুত দল। হারকার দম্পতি, ডক্টর সিওয়ার্ড, লর্ড গডালমিং মানে আর্থার আর কুইন্সি মরিস। তারা তখন নিজেদের সব অভিজ্ঞতা, ডায়েরি, জার্নাল, চিঠি, এমনকি সিওয়ার্ডের ফোনোগ্রাফ রেকর্ডিং সব এক জায়গায় আনে। এই প্রথমবার গল্পের সব টুকরো একসঙ্গে জোড়া লাগে। এটাই উপন্যাসের একটা দারুণ ব্যাপার। এতদিন সবাই ঘটনার শুধু একটা অংশ জানত, এবার সব তথ্য একসাথে আসায় তারা কাউন্টের আসল প্রকৃতি, তার ক্ষমতা আর দুর্বলতাগুলো বুঝতে পারে। ভ্যান হেলসিং তখন ব্যাখ্যা করেন ভ্যাম্পায়ারের বৈশিষ্ট্যগুলো: অমরত্ব, রক্তপানের প্রয়োজনীয়তা, ছায়া বা প্রতিবিম্ব না থাকা, রূপ বদলানোর ক্ষমতা, নেকড়ে, বাদুর, কুয়াশা বা ধুলোর রূপ ধরা। কিন্তু দুর্বলতাও আছে: দিনের আলোয় শক্তি কমে যাওয়া, বহমান জল পেরোতে না পারা, আমন্ত্রণ ছাড়া ঘরে ঢুকতে না পারা, আর রসুন বা পবিত্র জিনিসের প্রতি তীব্র ঘৃণা। এই সম্মিলিত জ্ঞানটাই তাদের লড়াইয়ের প্রধান অস্ত্র হয়ে ওঠে। ঠিক। আর লন্ডনের রাস্তায় একদিন হারকার হঠাৎ কাউন্টকে দেখে ফেলে। আগের থেকে অনেক ইয়াং লাগছে। এই ঘটনাটা তাদের নিশ্চিত করে যে কাউন্ট লন্ডনে আছে এবং শিকার ধরছে। তারা বুঝতে পারে কাউন্টকে থামাতে হলে তার আশ্রয়ের জায়গাগুলো, মানে ওই ট্রান্সিলভ্যানিয়া থেকে আনা মাটির বাক্সগুলো খুঁজে বের করে নষ্ট করতে হবে। কারণ ওই মাটি ছাড়া কাউন্ট দিনের বেলায় বিশ্রাম নিতে পারে না। শুরু হয় সেই বাক্স খোঁজার মিশন। কাউন্টের কেনা বাড়ি কারফ্যাক্স অ্যাবেতে তারা হানা দেয়। 50টার মধ্যে মাত্র 29টা বাক্স পায়, বাকি 21টা শহরের অন্য কোথাও লুকানো। এই সময়ে ডক্টর সিওয়ার্ডের ওই মানসিক রোগী রেনফিল্ড, যে কিনা কাউন্টের মেন্টাল কন্ট্রোলে ছিল, হ্যাঁ, সে অজান্তেই কাউন্টকে সিওয়ার্ডের বাড়িতে ঢোকার সুযোগ করে দেয়। এটা দেখায় কাউন্টের প্রভাব কতটা গভীরে যেতে পারে। তারা পিকাডিলির একটা বাড়িতে আরও কিছু বাক্স খুঁজে পায়, কিন্তু একটা তখনও মিসিং। আর এই পিকাডিলির বাড়িতেই তাদের সাথে কাউন্টের সরাসরি দেখা হয়ে যায়। হারকার তার গোর্খা কুকুরি দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু কাউন্টকে হারানো সহজ নয়। তবে পবিত্র প্রতীক দেখে সে পিছিয়ে যায়, কিন্তু পালিয়ে যাওয়ার আগে মিনাকে নিয়ে একটা ভয়ঙ্কর হুমকি দিয়ে যায়। আর সেই রাতেই ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা। কাউন্ট মিনাকে আক্রমণ করে। সে শুধু মিনার রক্ত পান করেই থামে না, নিজের বুক চিরে মিনাকে জোর করে তার রক্ত পান করায়। এটা যেন এক ধরনের অপবিত্র বন্ধন তৈরি করা। এরপর ভ্যান হেলসিং যখন মিনাকে বাঁচাতে তার কপালে একটা পবিত্র ওয়েফার ছোঁয়ান, তখন সেটা তার চামড়া পুড়িয়ে দেয়। মিনা চিৎকার করে ওঠে, অপবিত্র, অপবিত্র। এই দৃশ্যটা এতই ভয়ঙ্কর। এই ঘটনার ফলে মিনার সাথে কাউন্টার একটা মানসিক যোগাযোগ তৈরি হয়ে যায়। হ্যাঁ,
কাউন্ট যখন দূরে থাকে মিনা সম্মোহিত অবস্থায় তার চিন্তাভাবনা বা চারপাশটা অনুভব করতে পারে। এটা একটা অভিশাপ, কিন্তু ভ্যান হেলসিং এই অভিশাপকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। তারা মিনার এই ক্ষমতাকে কাজে লাগিয়েই কাউন্টের পালানোর রাস্তাটা ট্র্যাক করার চেষ্টা করে। মিনা সম্মোহনের ঘোরে জানায় কাউন্ট জাহাজে পালাচ্ছে, জাহাজের নাম জারিনা ক্যাথরিন, আর সে সমুদ্রে জলের শব্দ শুনতে পাচ্ছে। তারা খবর পায় জাহাজটা কৃষ্ণসাগরের ভার্না বন্দরের দিকে যাচ্ছে, কিন্তু কাউন্টও কম চালাক নয়। সে বুঝতে পারে তাকে ফলো করা হচ্ছে, তাই ভার্না পৌঁছনোর আগেই জাহাজ বদলে নদীপথে গ্যালার্ডস হয়ে নিজের দুর্গের দিকে পালানোর ব্যবস্থা করে। একজন এজেন্ট পেট্রভ স্কিন্সকি স্লোভাকদের দিয়ে বাক্সটা নদীপথে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু পরে কাউন্ট তাকেও খুন করে ফেলে। এবার শুরু হয় সময়ের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস দৌড়। দলটা ভাগ হয়ে যায়। হারকার আর আর্থার স্টিমবোটে নদীপথে, সিওয়ার্ড আর মরিস ঘোড়ায় চেপে স্থলপথে, আর ভ্যান হেলসিং ও মিনা গাড়িতে চেপে সরাসরি কাউন্টের ক্যাসেলের দিকে। মিনার ওই মানসিক যোগাযোগ আর ভ্যান হেলসিংয়ের অনুমানই তাদের পথ দেখায়। গল্পের শেষ দিকের এই গতি আর উত্তেজনাটা দারুণ। বিভিন্ন চরিত্রের ছোট ছোট নোট বা জার্নাল এন্ট্রির মাধ্যমে টেনশনটা বাড়তে থাকে। অবশেষে ভোর্গো পাসের কাছে, প্রায় ক্যাসেলের কাছাকাছি এসে তারা আবার একসঙ্গে হয়। সূর্যাস্তের ঠিক আগের মুহূর্তে তারা দেখে সেই জিপসিদের দলটাকে, যারা ঘোড়ার গাড়িতে কাউন্টের শেষ বাক্সটা নিয়ে ক্যাসেলের দিকে ছুটছে। চারদিক থেকে ভ্যান হেলসিংয়ের দল তাদের ঘিরে ফেলে। শুরু হয় ফাইনাল ব্যাটল। জিপসিরা তাদের প্রভুকে বাঁচাতে মরিয়া হয়ে লড়ে, কিন্তু হারকার আর কুইন্সি মরিস সব বাধা পেরিয়ে বাক্সটার কাছে পৌঁছে যায়। ঠিক সূর্যাস্তের মুহূর্তে যখন কাউন্টের শক্তি পুরোপুরি ফিরে আসার কথা, সেই চরম সময়ে হারকার তার কুকরি দিয়ে কাউন্টের গলা কেটে ফেলে, আর মরিস তার বুকে বইয়েই ছুরি ঢুকিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গেই সেই অলৌকিক ঘটনা, কাউন্টের শরীরটা মুহূর্তে ধুলোয় পরিণত হয়ে বাতাসে মিশে যায়। ক্যাসেলের ওপর থেকে যেন অশুভ মেঘটা সরে যায়, আর একই সঙ্গে মিনার কপাল থেকে সেই পোড়া দাগটাও মিলিয়ে যায়। সে পুরোপুরি মুক্ত। ক্লাইম্যাক্সটা এত দ্রুত ঘটে যে পাঠকও যেন হাঁফ ছেড়ে বাঁচে। কিন্তু এই জয়ের জন্য একটা বড় মূল্য দিতে হয়। লড়াইয়ের সময় কুইন্সি মরিস মারাত্মক জখম হয়েছিল। হ্যাঁ, কাউন্টের মৃত্যুর পর বন্ধুদের মাঝে সে শান্তিতে মারা যায়। তার শেষ কথাগুলো ছিল খুব মর্মস্পর্শী। সে মিনাকে রক্ষা করতে পেরে আর এই জয় দেখে যেতে পেরে খুশি। তার মৃত্যু জয়টার মধ্যে একটা বিষাদের ছায়া ফেলে যায়। এভাবেই জনাথন হারকারের সেই ভয়ের যাত্রা, যা শুরু হয়েছিল এক অজানা আতঙ্কে, শেষ হল একটা মিলিত প্রচেষ্টায় অশুভের বিনাশের মধ্যে দিয়ে। ঠিক। আর এই ভিন্ন ভিন্ন মানুষের লেখা ডায়েরি, জার্নাল, চিঠি, এসব টুকরো টুকরো সূত্র এক হয়েই শেষ পর্যন্ত কাউন্টের মতো এক অশুভ শক্তিকে হারাতে সাহায্য করল। এই গল্পে আমরা বেশ কিছু গভীর বিষয় দেখতে পাই, যেমন ধরুন আধুনিকতা আর কুসংস্কারের লড়াই। হ্যাঁ, ১৯ শতকের শেষে একদিকে বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে আসছে, ফোনোগ্রাফ, টাইপরাইটার, রক্ত সঞ্চালন, অন্যদিকে পুরনো দিনের ভয়, লোককথা, কুসংস্কারও টিটে আছে। কাউন্ট ড্র্যাকুলা যেন সে প্রাচীন যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না এমন অশুভ শক্তির প্রতীক। আবার গল্পটা এটাও দেখায় যে চরম বিপদের মুখে বিশ্বাস, বন্ধুত্ব আর একসঙ্গে চেষ্টা করলে অসম্ভবকেও হারানো যায়। একদম। এটা সত্যি ভাবায়। কাউন্ট ড্রাকুলা শত শত বছর ধরে বেঁচেছিল। তার জ্ঞান, ক্ষমতা অনেক বেশি ছিল। সে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারত। এত কিছুর পরেও সে হেরে গেল মাত্র কয়েকজন সাধারণ মানুষের কাছে, যারা তাদের নিজেদের জ্ঞান, কিছু আধুনিক কৌশল আর সবচেয়ে বড় কথা, একে অপরের উপর ভরসা রেখে লড়েছিল। আসে ভ্যান হেলসিং একবার কাউন্টকে বলেছিলেন তার বুদ্ধি থাকা সত্ত্বেও সে আসলে শিশু মস্তিষ্কের, কারণ তার রাগ, তার কাজের ধরন, এগুলো খুব আদিম আর অনুমান করা যায়। আচ্ছা, তাহলে কাউন্টের হারার কারণ কি শুধুই মিলিত প্রতিরোধ, নাকি তার নিজের ওই প্রাচীন অপরিবর্তনীয় স্বভাবটাই শেষ পর্যন্ত তার পতনের কারণ? এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবার জন্য রেখে দেওয়া যাক।